কি অবস্থা? ভালো আছেন সবাই? কারেন্ট চলে গেছে, চার্জও কম, ভালো লাগে। সকালে ঘুমাইলাম, খেয়াল করি নাই। আচ্ছা আসি ভাই, অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়, ঔপনিবেশিক যুগ। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়ে শুধু ঔপনিবেশিক যুগ নিয়ে আলোচনা আছে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে তেমন কোনো আলোচনা নাই। স্বাধীনতা সংগ্রাম নিয়ে তেমন কোনো আলোচনা পাওয়া যায়নি। এই অধ্যায়ে যে তথ্যগুলো পাওয়া গেছে এর মধ্যে একটা মারাত্মক ভুল আছে, দুইটা মারাত্মক ভুল। একটা আছে এই অধ্যায়টা পরের অধ্যায়ে মারাত্মক ভুল, সেটা হলো 7 মার্চের ভাষণকে বলছে মুক্তির সনদ। আর একটা বলছে যে দ্বিজাতি তত্ত্ব নাকি 1940 সালে। সপ্তম শ্রেণী যে একবার পত্রিকা আসছে না, 6000 না কত হাজার ভুল যেন, তার মধ্যে হয়তো এইটাও আছে। স্বাধীনতা সংগ্রাম, ওকে। তো মনে রাখবেন ঔপনিবেশিক যুগ, এই ঔপনিবেশিক যুগ হলো 1757 থেকে 1947, এই 190 বছর। ঔপনিবেশিক যুগ 1757 থেকে 1947 ইকুয়াল টু 190 বছর। কি অবস্থা আপনাদের দেখি তো। পত্রিকা আসছে না, 6000 না কত হাজার ভুল যেন। ওকে, মাত্র 78, বাকিরা কি ঘুমায়? অটো ফোকাস অফ করে দেই, অটো ফোকাস অফ। লাইট জ্বললে ওকে, ঠিক আছে। আমরা ক্লাস স্টার্ট করলাম ভালোভাবে, কিন্তু
এখন বলতে হবে যেটা হলো উপনিবেশ কাকে বলে। উপনিবেশ হলো দখলদারদের আধিপত্য। আধিপত্য থাকবে এবং সম্পদ পাচার করে নিয়ে যাবে, এবং কিছু সময় পর শাসনভার হস্তান্তর করবে। অর্থাৎ আধিপত্য রাখবে, সম্পদ পাচার করে নিয়ে যাবে এবং তাদের শাসনভার অন্যজনকে দিয়ে যাবে। এটা হলো উপনিবেশ। উপনিবেশ যারা প্রতিষ্ঠা করে তারা বেসিক্যালি আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সম্পদ নিয়ে যায়, এবং কিছু সময় পর ওই যেই স্টেট থেকে রিসিভ করে ওই স্টেটেই তাদের শাসনভার হস্তান্তর করে চলে যায়। এবং সেটা ইউরোপিয়ানরা, সাধারণত উপনিবেশিকের কনসেপ্টটা চালু করছে ইউরোপিয়ানরা। উপনিবেশ এই কনসেপ্ট ইউরোপিয়ানদের। এই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু আফগানরা ক্ষমতায় ছিল, সুলতানিরা ছিল, পালরা ছিল, কিন্তু মৌর্যগুপ্ত, পাল, সেন তারা ছিল বাঙালি, তারা অবাঙালি ছিল না, মানে সংস্কৃত ভাষার বা বাঙালি ছিল। আর তুর্কিরা ছিল অবাঙালি, আফগানরা ছিল অবাঙালি। তো সুলতানিরা ছিল ফার্সি ভাষাভাষী, কিন্তু সুলতানিরা কিন্তু তারাও বাঙালি ছিল না। কিন্তু এরা সবাই ইউরোপিয়ান ছিল না, যে কারণে তারা এই উপমহাদেশের মানে এখানে তারা কোনো উপনিবেশের সাথে জড়িত না। আর ঔপনিবেশিক যেই হিস্ট্রি, যেটা খুব আধুনিক ইতিহাসের মধ্যে এটা পড়ে, সে কারণে অষ্টাদশ শতক থেকে যে উপনিবেশের কনসেপ্ট, সেখান থেকে ইউরোপিয়ানদের ছাড়া এই উপনিবেশের কনসেপ্ট কারো নাই। এবং ইউরোপিয়ান থেকে এরা ডিরাইভড হওয়ার পরে এখান থেকে চলে গেছে এই উপনিবেশ কনসেপ্ট, এশিয়া আসছে, আমেরিকা চলে গেছে। কিন্তু পৃথিবীতে উপনিবেশবাদের সূত্রপাতই করেছে ইউরোপিয়ানরা। বোর্ড ক্লিয়ার না? মোস্তাফিজুর রহমান বলছে বোর্ড ক্লিয়ার না। আমি তো বোর্ডে তেমন কিছু লেখি নাই, এতটুকু কি দেখা যাচ্ছে না? অটোফোকাস অফ। ওকে, আমরা প্রথম অধ্যায় পড়তেছি, অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পড়তেছি। এখানে যে ইতিহাস আছে সেই ইতিহাসের আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এগুলো পড়েছি। ষষ্ঠ শ্রেণীর ইতিহাসগুলো এখন রিপিট করতে হবে অনেকটা। এখন বাংলায় উপনিবেশিক শক্তির বা প্রভাবশালীদের আগমনের মূল কারণ ছিল ধন সম্পদপূর্ণ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ,
বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এখন এখনো ভর্তি তো, এখন ক্লাস চলছে, তাড়াতাড়ি করেন। জি 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 জি, ওকে। খ্রিস্টপূর্ব যুগে বাংলায় আগমন আর্যদের। খ্রিস্টপূর্ব যুগে বাংলায় আগমন আর্যদের। খ্রিস্টপূর্ব যুগে বাংলায় আগমন আর্যদের। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলায় আগমন মৌর্য সম্রাট অশোকের। মৌর্য সম্রাট অশোকের। আমরা একটা ইতিহাসের লিখতেছি। 4 শতকে, খ্রিস্টপূর্ব না, মানে খ্রিস্টাব্দ, বাংলায় আগমন গুপ্তদের। 7ম শতকে বাংলায় রাজ্য প্রতিষ্ঠা করে শশাঙ্ক। রাজ্য প্রতিষ্ঠা করে শশাঙ্ক। 8ম শতকে বাংলায় আগমন পালদের। 11 শতকে বাংলায় আগমন সেনদের। 11 শতকে বাংলায় আগমন সেনদের। 13 শতকের শুরুতে বাংলায় আগমন তুর্কিদের, এবং সেটা হলো 1206। আর এটা 1061। সেনদের 1061, আর 13 শতকে শুরুতে হলো তুর্কিদের 1206। তুর্কিদের পর বাংলায় আগমন হলো 14 শতকে বাংলায় আগমন সুলতানিদের, এবং সুলতানিদের আগমন করছে 1338 সালে। 1338 থেকে 1538, তারা 200 বছর ছিল আর কি। 200 বছর ছিল 1338 থেকে 1538। 16 শতকে বাংলায় আগমন আফগানদের। সেটা হলো 1538, এবং এই আফগানদের পক্ষে আসছে শের খান সুর, যিনি পরবর্তীতে হন কি শেরশাহ। আফগানদের হলো 1538 সালে আগমন আফগানদের। এটাই 16 শতক। শতক সবসময় সালের পরের বছর হয়। শের খান সুর না বাবা, পরে বাবা, কি হয়েছে? পরে বাবা, পরে। আচ্ছা, বাবার সাথে ক্লাস করতে হবে, বুঝছো? তুমি তো বড় হয়েছো, পড়াশোনা করো না, ঠিক না। পড়াশোনা করতে হবে না, তাহলে
ষোড়শ শতকে আসছে আফগানদের পক্ষে আসছে শের খান সুর আসে, এবং এখানে এই সময় আসতে চেয়েছিল হুমায়ুন গৌড় পর্যন্ত আসে। এই হুমায়ুন ছিল মুঘল সম্রাট গৌড় পর্যন্ত আসে 1538 সালে। তাহলে হুমায়ুন গৌড় পর্যন্ত আসছে 1538 সালে, কিন্তু তাকে পরাজিত করছে এই শেরশাহ, এবং শুধু তাকে বাংলা থেকে বিতাড়িত করে নাই। এই গৌড় তখন ছিল লখনৌর অন্তর্ভুক্ত কি, অর্থাৎ এখানে একটা বিষয় ইতিহাস একটা ছোট্ট করে জেনে নেই, তারপরে আমরা বাকি অংশ দেখি। সেটা হলো যে ইকলিম নামে ছিল, যেটা হলো দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশ ছিল, অর্থাৎ সুলতানি আমলে বাংলা 3টি প্রদেশ ছিল। তখন প্রদেশদের বলা হতো ইকলিম। এই 3টি প্রদেশ ছিল, এবং 3টি প্রদেশকে বলা হতো কি, ইকলিম। এখন যাও বসে যাও, তাতে যাও। 3টি ইকলিম ছিল। ইকলিমগুলো কি ছিল? একটা ইকলিম ছিল লখনৌ, যেটা উত্তর বাংলায়। একটা ছিল পশ্চিম বাংলায়। মুইছো না বাবা, নাও না একটু, যাও দরকার নেই, এখন দরকার নেই, যাও। গুড বয়। আমাদের পড়া আজকে এত বেশি, 2টা অধ্যায় শেষ করতে চাইছিলাম, কিন্তু কেমনে যে করবো আল্লাহ জানে। ইনফরমেশনের শেষ নাই। ইতিহাস পুরোটাই এবং এবছর তো ইতিহাস থেকে 14টা প্রশ্ন আসছে। বাংলাদেশ বিষয়াবলিতে আসছে 15টা আসছে। বাংলাদেশ বিষয়াবলিতে আসছে 12টা। তারপর মানসিক দক্ষতা আসছে পুণ্ডনগর থেকে একটা। তারপর বাংলার মধ্যে আসছে 2টা। একটা আসছিল মনে হয় ওই যে আমার সোনার বাংলা নিয়ে, আর একটা আসছে ওই যে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে নিয়ে। 1206 তুর্কি সালটা হলো 1206। উনি তো গৌড় পর্যন্ত এসে বিতাড়িত করছেন ওনাকে। উনি তো আর গৌড় এসে, আমি শেষ করতেছি, বলছে লখনৌ দখল করলো। বাংলা তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। লখনৌতি দখল করলেও মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, কারণ তখনই তাকে আবার বিতাড়িত করছে কে? কারণ হুমায়ুন তো 1538 সালে শুধুমাত্র সে লখনৌ থেকে বিতাড়িত হয়নি, সে তো দিল্লির সিংহাসন থেকে বিতাড়িত হয়েছে। মুঘল সম্রাট তো 1555 পর্যন্ত, এই 2 বছর পর আগে 38 সালে তো বাংলা থেকে, 40 সাল হলো দিল্লি থেকে। দিল্লিতে তো মুঘল সম্রাটরা আসছে, বাবর আসছে 1526 সালে। আমরা বাংলার ইতিহাস পড়তেছি। বাংলায় হুমায়ুন প্রথম আসার চেষ্টা করেছিল, কিন্তু সে আসতে পারেনি। লখনৌ গৌড় পর্যন্ত এসে বলছে যে জান্নাতাবাদ, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে, এদিক থেকে শেরশাহ তাকে পিটাইয়া বাড়ি করে দিয়েছে। আর 40 সালে তাকে দিল্লি থেকেই বের করে দিয়েছে। 15 বছর মুঘলরা কিন্তু দিল্লির বাইরে ছিল। 1556 সালে গিয়ে আবার 1555 সালে আবার হুমায়ুন আবার দলবল নিয়ে আবার তারা দখল করে। 56 সালে তো সে বেটা চলেই যায়। 56 সালে আকবর ক্ষমতায় আসে। এখন 3টি প্রদেশ ছিল। 1 নম্বর প্রদেশ ছিল লখনৌতি, এটা হলো উত্তর বাংলা। আর পশ্চিম বাংলা ছিল সাতগাঁও,
একটা ছিল সাতগাঁও আর একটা ছিল সোনারগাঁও। এই সাতগাঁও ছিল পশ্চিম বাংলা, আর আরেকটা ছিল সোনারগাঁও। এই সোনারগাঁও ছিল পূর্ব বাংলা। তার মানে সুলতানি আমলে বাংলা 3টি প্রদেশে ছিল, যে প্রদেশগুলোকে ইকলিম বলা হতো। প্রদেশগুলোকে বলা হতো কি? ইকলিম। লখনৌতি সেটা ছিল উত্তর বাংলায়, সাতগাঁও যেটা ছিল পশ্চিম বাংলায়, সোনারগাঁও যেটা ছিল পূর্ব বাংলায়। এখন এই সময় এই লখনৌতির হলো গৌরব। এই গৌরব তখন ছিল লখনৌর অন্তর্ভুক্ত বা লখনৌতি। এই লখনৌতির তখন লখনৌতি বলা হতো। এই লখনৌতির অন্তর্ভুক্ত ছিল। তো এই লখনৌতির এখানে এসেই হুমায়ুন বাংলাকে বলছে জান্নাতাবাদ। বাংলাকে জান্নাতাবাদ বলেন, বাংলাকে জান্নাতাবাদ বলেন। কিন্তু তাকে বিতাড়িত করছে এখান থেকে হলো আফগান শাসক শের খান সুর, এবং তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। এবং তখন বিহারে আফগান যে শাসক ছিল তার নাম ছিল শের খান সুর। প্রথমে বাংলা এবং পরে ভারত থেকে বিতাড়িত করেন। এই পর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন, এটাই বলছে। অর্থাৎ এই শের খান সুর তখন তিনি বিহারে ছিল। এই বিহার থেকে এসে গৌর থেকে হুমায়ুনকে বিতাড়িত করে, এবং 1538 সালে এটা করে। আর হুমায়ুনকে 1540 সালে দিল্লি থেকে বিতাড়িত করে। দিল্লি থেকে বিতাড়িত করে শের শাহ। তাহলে হুমায়ুন গৌর পর্যন্ত আসে 1538 সালে, এবং গৌর ছিল লখনৌর অন্তর্ভুক্ত, লখনৌ ইকলিম। অর্থাৎ সুলতানি আমলে 3টা বাংলার প্রদেশ ছিল, লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও। সাতগাঁও ছিল পশ্চিম বাংলা, এখন যেটা আমাদের খুলনা। এই খুলনা তখন সাতগাঁওর অন্তর্ভুক্ত ছিল। এবং পরীক্ষা আসে, ওরা তখন নাম ছিল সপ্তগাঁও। পরীক্ষা সপ্তগাঁও আসে, সপ্তগাঁও বা সাতগাঁও, এটা ছিল খুলনা। বাংলার কোন অঞ্চল বা কোন জেলাটি সপ্তগাঁওর অন্তর্ভুক্ত ছিল, সেটা ছিল খুলনা। এবং খুলনা 24 পরগনা ওরা ছিল। আর সোনারগাঁও ছিল পূর্ব বাংলায়, আর লখনৌতে ছিল উত্তর বাংলায়। আর এই উত্তর বাংলায় আসছিল হুমায়ুন, ওকে বিতাড়িত করছে হলো শের শাহ। শের শাহ ছিল তখন বিহারে। আর হুমায়ুনি বাংলাকে জান্নাতাবাদ বলছে গৌড়ের সৌন্দর্য দেখে বাংলাকে বলছে জান্নাতাবাদ। আর এই হুমায়ুনকে 1540 সালে দিল্লি থেকে বিতাড়িত করেছে শের শাহ। এখন বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার? 3 নম্বরটা হলো সোনারগাঁও। বাংলার দক্ষিণ পশ্চিম দিক কাদের শাসনে ছিল? দক্ষিণ পশ্চিম দিক কাদের শাসনে ছিল? তো সুলতানিদের ছিল। দক্ষিণ পশ্চিম দিক সুলতানিদের ছিল, কারণ আপনার নাম শুনছেন সুলতানি আমলে বাংলা আসছিল কিন্তু খানজাহান আলী সুলতানিদের হয়েই এই বাংলা আগমন করেছিল। আর উত্তর বাংলায় প্রথম আসছে মৌর্যরা। এবং আমরা যেমন উপনিবেশের ক্ষেত্রে বাংলাকে আমরা ব্রিটিশ উপনিবেশ বলি, আমরা বাংলাকে আফগান উপনিবেশ বলি না, তুর্কি উপনিবেশ বলি না। আমরা কিন্তু সুলতানি বা পারস্যীয় তাদের উপনিবেশ বলি না, পরগনাদের উপনিবেশ বলি না মধ্য এশিয়ার, কিন্তু আমরা উপনিবেশ বলি ব্রিটিশ। তাই সেই ক্ষেত্রে উপনিবেশের ইতিহাসে যে সুইডেন পরীক্ষা আসছে, ফিনল্যান্ড যে পরীক্ষা আসছে উপনিবেশ কোনটা, সেটা নিঃসন্দেহে রাশি হওয়ার কথা। কিন্তু এরা একসময় সুইডিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এবং সেখানে তো সাম্রাজ্যের কথা বললে তো অনেক সাম্রাজ্য ছিল, কিন্তু উপনিবেশ বললে কিন্তু তখন আমরা ওভাবে বলতে পারি না। উপনিবেশ হওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড লাগে, একটা মানে এই যেটা বললাম যে সে আসবে, পাচার করে সম্পদ নিয়ে যাবে, এবং হলো কি সে ওখানে আবার তাদের শাসনভার ফিরিয়ে দেবে, এটাই উপনিবেশ। তো কলোনিয়ালিজমের যদি কথা বলি তাহলে সেটা
কলোনিয়ালিজমের ইতিহাস বলে তাহলে বাংলা উপনিবেশ অন্য কারো হওয়ার কথা ছিল। আমি সেই ক্ষেত্রে আমি ফিনল্যান্ডের কথা বলে যে এটা রাশিয়ার উপনিবেশ উত্তর হবে, এবং এটা বিগত কোশ্চেন কয়েকবার এটা রাশিয়ার অপশন রেখে প্রশ্ন আসছিল, এটা বিগত কোশ্চেন ফিনল্যান্ড। কিন্তু এখন উইকিতে তো বলে যে সে সুইডিশ সাম্রাজ্য ছিল, সেখান থেকে রাশিয়ার স্বায়ত্তশাসন পায় আর সেখান থেকে হলো স্বাধীন হয়। এবং সুইডিশ ওটা ছিল 16 শতকে, তখন উপনিবেশের কোনো ধারণা ছিল না। তখন তো ছিল যেটাকে বলা হয় এক্সপ্যানশনিজম অর্থাৎ সম্প্রসারণবাদ। তখন কলোনিয়ালিজম ছিল না, ছিল সম্প্রসারণবাদ। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? ইকলিম ম নাইমের ম। (1539 সালে চৌসারের যুদ্ধ হুমায়ুনকে পরাজিত করে। এটা কি 1538 হবে নাকি 1539? 38 হবে। আপনি পড়ছেন কোন জায়গায় আমি বলবো? এই চৌসার যুদ্ধ 1539 আপনি পড়ছেন আমার বিশ্বাস। আপনি পড়ছেন ইন্টারমিডিয়েট ইতিহাস বইতে, ইন্টারমিডিয়েটের ইসলামের ইতিহাস অথবা ইতিহাস এই বইতে পড়ছেন হয়তো। বেসিক ভিউতে দেয়া ফিনল্যান্ডের উপনিবেশ সুইডেন। আরে না, ফিনল্যান্ডের উপনিবেশ রাশিয়া দেয়া, সুইডেন দেয়া না। বেসিক ভিউতে রাশিয়া দেয়া। বেসিক ভিউতে রাশিয়া দেয়া, সুইডেন দেয়া না। বেসিক ভিউ পৃষ্ঠা নম্বরও বলতে পারবো কোথায় আছে। বেসিক ভিউতে এই যে উপনিবেশ, এই যে ফিনল্যান্ড রাশিয়া থেকে স্বাধীন, এই যে পৃষ্ঠা নম্বর 142 নম্বর পৃষ্ঠা আছে। তারপরে আরো আছে 142 নম্বর পৃষ্ঠা আছে। তারপরে 142 নম্বর পৃষ্ঠা, তুর্কি 1204 ভাই, তুর্কি 1204। এখন উইকির কারণে অনেকে এরা নিয়ে খুব বাড়াবাড়িও করে। উইকি যে কি দিছে মানুষের, আল্লাহ রে। কিছু মানুষ আছে এরা, মানে যদি সার্চ দেন, আপনি সার্চ দিবেন যে আপনি কারা বেশি গুগলের উপর নির্ভরশীল। এই যে রাশিয়ার উপনিবেশ ছিল সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড। ইউরোপের মধ্যে দেয়া রাশিয়ার উপনিবেশ ছিল ফিনল্যান্ড। এই যে ইউরোপের মধ্যে 143 নম্বর পৃষ্ঠায়। সুইডেন দেয়া নাই ভাই। আচ্ছা, আপনি এটা কি বুঝছেন? তাহলে আমি এখন পরেরটায় যাই। তাহলে আমরা দেখছি যে শের খান সুর তিনি বিহার থেকে এসে ওকে বিতাড়িত করছেন। আচ্ছা, এরপরে 16 শতকে গেল। এখন 16 শতক, 17 শতক, 16 শতকে 16 শতকে বাংলায় আগমন মুঘলদের। এটা হলো 1576 সালে, এবং আসছে আকবর আসছে 1576 সালে। কিন্তু তার যে প্রতিনিধি ছিল মানসিংহ সুবাদার, এই মানসিংহ ছিল সুবাদার। আর এই মানসিংহ তিনি 12 ভূঁইয়াদের দমন করতে পারে নাই, 12 ভূঁইয়াদের দমনে ব্যর্থ হয়। এবং এই 12 ভূঁইয়ারা ছিল তখন সোনারগাঁও এবং ঢাকা, বিক্রমপুর এই অঞ্চলে ছিল। অর্থাৎ আকবর যেটা আসছে, আকবর বাংলা আগমন করছে, সেটা হলো উত্তর ও পশ্চিম অঞ্চল। উত্তর ও পশ্চিম অঞ্চল দখল করেছে। মানে দিল্লি থেকে আসছে, ওই আসতে সামনে যতটুকু পাইছে আর কি, আসার সময় উত্তর ও পশ্চিম অঞ্চল দখল করেছে আকবর। কিন্তু আকবরের যে সুবাদারকে পাঠাইছিল ঢাকায়, তিনি হলেন যে মানসিংহ। এই মানসিংহ সুবাদার 12 ভূঁইয়াদের দমনে ব্যর্থ হয়, এবং এই কারণে এই 12 ভূঁইয়ারা ছিল তখন সোনারগাঁও। তার মানে সোনারগাঁও ছাড়া মুঘলরা 1576 সালে বাংলা দখল করে। 12 ভূঁইয়ারা কিন্তু ঠিক ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহ, কুমিল্লা, তারপরে হলো বিক্রমপুর, ঢাকা, টাঙ্গাইল, এই অঞ্চলটা পুরোটা ছিল 12 ভূঁইয়াদের। অর্থাৎ কুমিল্লা, তারপরে হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও, তারপর হলো ময়মনসিংহ,
এরপর ঢাকা, এরপরে হলো বিক্রমপুর ও টাঙ্গাইল। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, অর্থাৎ এই অঞ্চলটা, কমপক্ষে এই অঞ্চলটা, এরা পুরোটা, ব্রাহ্মণবাড়িয়াও আছে, ব্রাহ্মণবাড়িয়া, এরা সব ছিল হলো মুন্সিগঞ্জ, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, এরা ছিল সম্পূর্ণ বারো-ভূঁইয়াদের দখল। অর্থাৎ সোনারগাঁও তাদের রাজধানী ছিল সোনারগাঁও, আর তারা এই জায়গাটা পুরোটা তাদের দখলে রেখেছিল। এ কারণে এই বারো-ভূঁইয়াদের দমন করতে ব্যর্থ হয় মানসিংহ, এবং সমগ্র বাংলা জয়কারী যদি বলে তাহলে আর মুঘল হবে না, মানে আকবর হবে না। এখন স্টার দিয়ে লেখেন 1610 সালে ইসলাম খান চিশতি, 1610 সালে ইসলাম খান চিশতি বারো-ভূঁইয়াদের দমন করে। একটু সুন্দর করে লিখে দেয়। 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান চিশতি সোনারগাঁও দখল করে ও বারো-ভূঁইয়াদের দমন করেন। বারো-ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘলদের দখলে নেয়। আর এই 1610 সালে তিনি রাজধানী করে এবং মুঘলদের দখলে নেয়। মুঘলদের রাজধানী ঢাকায় নিয়ে আসে, এবং নাম দেয় জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর। বারো-ভূঁইয়াদের যেই এরিয়াটা, এই বারো-ভূঁইয়াদের এই এরিয়াটাই সুলতানিদের দখলে ছিল, এবং সুলতানি আমলে যে ঢাকার গোড়াপত্তন হয়, এখন ঢাকা শহরের বা ঢাকা নগরীর গোড়াপত্তন মানসিংহের পাশ সুবাদার লেখা। জাহাঙ্গীরের সুবাদার হলো ইসলাম খান চিশতি। 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান চিশতি সোনারগাঁও দখল করে ও বারো-ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘলদের দখলে নেয়। এই মুঘলদের রাজধানী ঢাকায় নিয়ে আসে এবং নাম দেয় জাহাঙ্গীরনগর। এখন একটা বিষয় দেখতে হবে, 2010 বা 2011 সালে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, মানে ঢাকা কোন আমলে, ঢাকা শহরে গোড়াপত্তন হয় কোন আমলে, একটা প্রশ্ন আসছিল। এবং সেখানে ওই প্রশ্নেরটা আমি এখনো খুঁজতেছি, প্রশ্নটা আমি পাইতেছি না। প্রশ্নটা খুঁজেছি, আমার কাছে কোশ্চেন বিটও নেই, কোশ্চেন বইতে ছিল, আলসেমি করে খুঁজিও নাই। ওখানে দেখতে হবে যে সুলতানি আমলটা অপশনে ছিল কিনা। আমার যতটুকু মনে পড়ে, মনে হয় সুলতানি অপশনে ছিল না। আমরা ওই সময় উত্তর করছিলাম মুঘল আমলে। এখন শহর বলতে কি রাজধানীকে বুঝিয়েছে নাকি শহরকেই বুঝিয়েছে? এখন যদি রাজধানীকে বুঝায়, ঢাকা প্রথম, মানে শহর যদি রাজধানী হয়, ঢাকা প্রথম রাজধানী হয়েছে কিন্তু 1610 সালে। এর আগে ঢাকা রাজধানী ছিল না। এর আগে মানে ঢাকা, ওখানে যেটা বলছে যে সুলতানি আমলে ঢাকা শহরের সূচনা হয়, কি যেন একটা বলছে, মানে না, বাংলা পিঠে বলছে সুলতানি আমলে ঢাকার সূচনা হয়। শহর মনে হয় লেখে নেই, শহর লেখে নেই, নগরও লেখে নেই, বাংলা পিডিএ যেটা লেখা। সেক্ষেত্রে আমরা এটার উত্তর এখনো আমরা দিতে পারতেছি না যে কি হবে। আর একটা প্রশ্ন আসছে এবছর যে বাংলার প্রথম সার্বভৌম রাজাকে, স্বাধীন বা সার্বভৌম রাজাকে, এই প্রশ্নটা আসছে। এটা আসলে শশাঙ্কই হবে, ওটা শশাঙ্কই হবে, কারণ তিনি প্রথম স্থায়ী
প্রতিষ্ঠা করছে, অশোক ওটা হবে না। আর অশোক তো ছিল সম্রাট, সম্রাটের অধীনে অনেক রাজা থাকে। কিন্তু আমাদের একটা বিষয় হলো তারা আসলে রাজা বলতে কি বুঝিয়েছে, এই জন্য আমরা একটু সময় নিয়ে আমরা আমি তো ওই সময় উত্তর দেওয়ার সময় অশোক দিয়েছিলাম, বুঝলাম যে অশোক হতে পারে, এটা আমি কনফিউশন রাখছিলাম আর কি, পুরোপুরি করে নেই যে অশোক হতে পারে। তো এখন মনে হচ্ছে ওটা শশাঙ্কই হবে। আর এই ঢাকা শহরের গোড়াপত্তন যদি শহর রাজধানীকে বোঝায়, ঢাকার গোড়াপত্তন আর ঢাকা শহরের গোড়াপত্তন কিন্তু একটু ভিন্ন জিনিস। আমার উত্তর এখন পর্যন্ত কি মুঘল, তারপর এটা দেখে আমরা ফাইনালি জানাবো, আরও দেখতে হবে। যেমন একটা প্রশ্ন ছিল যে বাংলায় 40তমতে বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, তখন কিন্তু এখনো অনেক বইতে আছে এটা চন্দ্রগুপ্ত মৌর্য। আমি উত্তর দিয়েছিলাম এটা অশোক, সম্রাট অশোক, যে বাংলায় প্রথম তো অশোক আসছে, চন্দ্রগুপ্ত মৌর্য বাংলায় আসে নাই। হ্যাঁ, ওখানে প্রশ্নটা ছিল বাংলাদেশে ছিল, বাংলাদেশে প্রথম মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে। তখন কিন্তু নিঃসন্দেহে এটা বলা যায় যে উত্তর অঞ্চলের মধ্যে পুণ্ড্রনগর বাংলাদেশের অন্তর্ভুক্ত, সেখানে অশোক ছিল। অশোকের এটা নিয়ে অনেক আমার বইতে ব্যাখ্যাও ছিল, উত্তরও আছে, এবং এ নিয়ে কতবার যে ভিউ ফর জিকেতে উত্তর দেওয়া লাগছে, ব্যাখ্যা দেওয়া লাগছে। আমি ওটা অশোক রাখছিলাম, অশোক আমি এখনো স্থির আছে। চন্দ্রগুপ্ত মৌর্য বাংলাদেশে ছিল না, এটা আমরা তো এখন ইতিহাসই পাই। এখানেও ইতিহাসে একবারে খ্রিস্টপূর্ব আর্যরা বাংলায় প্রবেশ করেছিল, কিন্তু আর্যরা এখানে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক, এখানে কিন্তু অশোক লেখা। এখন বলা হয়েছে যে সার্বভৌম রাজা, স্বাধীন রাজা, আমরা শুনছি যে শশাঙ্ক স্বাধীন রাজা, 7ম শতকে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছে, গৌড় প্রতিষ্ঠা করছে। এখন ওই হিসেবে স্বাধীন শুধু শশাঙ্কের পাশে স্বাধীন লেখা আছে, অশোকের পাশে স্বাধীন লেখা নাই। আবার অশোক প্রথম আসছে, তার মানে যারা আসছিল সবাই তো স্বাধীন ছিল। আর শশাঙ্ককে স্বাধীন বলা হয় যে সে নিজে স্বাধীনতা দাবি করছে, নিজে বলছে যে এই বাংলার পুরোটাই নাম হবে গৌড়, এবং আমি এখন থেকে গৌড়েশ্বর, এবং সেই জন্য শশাঙ্ক নিজে দাবি করছে। আর এখানে প্রশ্ন সার্বভৌম শাসকের ক্ষেত্রে তাই আমরা এখন পর্যন্ত স্থির, আমি প্রথমে যেটা ভাবছিলাম যে অশোক হবে, কিন্তু এখন আমরা গত 7ম শ্রেণী এবং 6ষ্ঠ শ্রেণী এবং 8ম শ্রেণীর বই থেকে দেখলাম এখানেও কথাটা লেখা আছে যে গুপ্তদের পতনের পর 7ম শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রথম বাঙালি শাসক, অর্থাৎ শশাঙ্ক ছিল বাঙালি, আর যারা ছিল এর আগে, তার আগে কেউ বাঙালি ছিল না। তারা খাঁটি বাঙালি না, তারা হলো সংস্কৃত বাঙালি, যেটা আমি আগেও বলছিলাম। খাঁটি বাঙালি ছিল শশাঙ্ক, এই জন্য বলছে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাই বাংলার প্রথম সার্বভৌম রাজা এখন আমরা অনেকটা ক্লিয়ার, 90% ক্লিয়ার যেটা শশাঙ্ক হবে। আর ঢাকা শহরে গোড়াপত্তন, শহর আর রাজধানীকে যদি এক করা হয় তাহলে অবশ্যই মুঘল আমল, আর যদি শহর এবং রাজধানীকে আলাদা করা হয় তাহলে সুলতানি আমল। গহিনবন কি হয়েছে? আচ্ছা, এরপরে দেখি কে আসছে। এরপর হলো অষ্টাদশ শতক, বাংলায় আগমন করে ইংরেজরা। আগমন করছে যদিও 1600 সালে বাংলায়, কিন্তু ইংরেজরা শাসনভার নেয় 1757 এবং 1765 সালে হলো প্রত্যক্ষভাবে, আর 1757 হলো পরোক্ষভাবে। ইংরেজদের কথা শুনে মীর জাফর এবং মীর কাসিম তারা শাসনভার চালিয়েছিল। মীর কাসিম বিদ্রোহ করে, পরে এটা বক্সারের যুদ্ধের মধ্যে নিষ্পত্তি হয়। আর প্রত্যক্ষ হলো 1765 সালে। এই 1765 সালে দ্বিতীয় শাহ আলম দেওয়ানি বিক্রি করে ইংরেজদের নিকট।
মাত্র 3,000 টাকায়, 3,000 টাকায়, আর মতান্তরে 3,000 স্বর্ণ মুদ্রায়, এই 3,000 টাকায় বাংলা শাহ আলম এই বাংলার দেওয়ানিটা ইংরেজদের কাছে দিয়ে দেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিয়ে দেয়। এবং এই প্রত্যক্ষভাবে শাসনভারটা শুরু হয় 1735 সালে। 1735 সালে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা শাসনভার নিয়ে নেয়। আর 1757 সালে যখন পলাশী যুদ্ধ শেষ হয় তখন পরোক্ষভাবে ইংরেজরা এই শাসনভার গ্রহণ করে। এখন এই হলো বাংলার আগমনটা দেখলাম আমরা, ইউরোপিয়ানদের আগমনের সালগুলো আমরা দেখলাম। বাংলায় প্রথম আসছে দেখলাম আমরা আর্যরা, খ্রিস্টপূর্ব যুগে আর্যরা, তার মানে মিনিমাম 4,000 বছর, 3,000 বছর আগে, সরি 5,000 বছর আগে। খ্রিস্টপূর্ব তাহলে 5,000, তার আগে হলো কি, তাহলে আর্যদের আগমন অনেক আগে আগমন। এরপরে হলো মৌর্যদের আগমন, এরপরে হলো গুপ্তদের, এরপরে শশাঙ্ক, এরপরে পাল, এরপরে সেন, এরপরে হলো সেনের পর হলো কি তুর্কি, তুর্কির পরে আফগান, আফগানের পরে মুঘল, মুঘলদের পরে ইংরেজ, ইংরেজদের পরে আসছে পাকিস্তান, ইংরেজদের পরে আসছে পাকিস্তান। সতেরো শতকে বলেন নাই, 17 শতক তো হলো ওই যে 17 শতক, 17 শতক কোনটা আমি খেয়াল নাই তো। শহর এবং রাজধানী আলাদা কেন ভাই? কারণ আপনার ওই সময় তো ক্যাপিটাল ছাড়া তো আর আপনার শহর হয় নাই। এত এখনকার শহর না, যেটা সিটি কর্পোরেশন করবো দিকে কুমিল্লা একটা শহর হয়ে গেল, কিন্তু আগে তো আপনার কেন্দ্র না থাকলে, সরকারের কেন্দ্র না থাকলে তো আর, কেন্দ্র না থাকলে তো আর শহর হয় না, রাজধানী না থাকলে শহর হওয়ার মানে সম্ভব না, অনেকটাই সম্ভব না। তারপরে এটা দেখতেছি কি হয়, এটা আমরা পড়তে পড়তে পেয়ে যাবো ইনশাল্লাহ। আমি এটা খুঁজতেছি না এই কারণে যে আমি এটা যদি মৌলিকগুলো বইগুলো পড়তে পড়তে পেয়ে যাব সামনে, তখন অটোমেটিক কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আমাদের একটা কনফিউশন তো একেবারে দূরই হয়ে গেছে, যে বাংলায়, বাংলাদেশে প্রথম মৌর্য সম্রাট যে আসে তিনি হলেন অশোক, তিনি চন্দ্রগুপ্ত মৌর্য না, কারণ এই সম্পর্কে আমরা কোনো তথ্য পাই না। বাংলাদেশে আগমনকারী প্রথম মৌর্য সম্রাট এটা চন্দ্রগুপ্ত মৌর্য হবে না, যেটা প্রচলিত গাইডগুলোতে লেখা আছে সেটা যে হবে না, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। এখনও আমরা বাঙালি, প্রথম বাঙালি স্বাধীন শাসক, যে বাঙালি শাসক তিনি হয়েছেন কে, শশাঙ্ক, সেটা আমরা পাইছি যে তিনি স্বাধীন, যেহেতু স্বাধীন আর সার্বভৌমত্ব কাছাকাছি, সেক্ষেত্রে তিনি সার্বভৌম শাসক শশাঙ্কই হবেন। আশা করি এটাও পেয়ে যাব। এখন দেখেন বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার, হ্যাঁ, বাণিজ্য বিস্তার, ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার বাংলায়, বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য। 17th সেঞ্চুরিটা আমি বুঝি নাই, কি বলছেন? অষ্টাদশ শতকে, আবার বলবো, অষ্টাদশ শতকে তো আসছে ওই যে ইংরেজরা, আর 1610 সালে যেটা, এটা সপ্তদশ শতক। ক্রমান্বয়ে হবে এমন তো কোনো শতক নাই যে 14 পরে, মানে এরকম তো আর নাই। 1610, 17 শতক, এই সময় তো বাংলা পুরোপুরি মুঘলের দখলে যায়, কিন্তু মুঘলরা তো আসছে প্রথম 16 শতকে, পুরোপুরি মুঘলদের দখলে যায়, পুরোপুরি মুঘলদের দখলে যায়। আচ্ছা গেল। এই ইউরোপীয়দের বাণিজ্য 1492 সালে ভাস্কো দা গামা বাংলায় আসে। এই ভাস্কো দা গামা তিনি ছিলেন পর্তুগিজ, আসলে বাংলায় না। ভাস্কো দা গামা প্রথম
1492 সালে তিনি প্রথম ভারতের যেটা হলো কালিকট বন্দরে আসে। ভারতের কালিকট বন্দরে আসে, কালিকট বন্দরে আসে। আর এই পর্তুগিজ, উনি ছিল পর্তুগিজ নাবিক। আরো একজন পর্তুগিজ নাবিক ছিল যার নাম ছিল আলবুকার্ক। আলবুকার্ক তিনি ছিল শাসক আর কি, গভর্নর। এই আলবুকার্ক ইনিও ভারতবর্ষে আসছেন, অর্থাৎ তিনি আসছেন এর পরে 1492 পরে, খুব সম্ভবত 1506। আর পর্তুগিজরা কালিকট বন্দরে আসছে 1492। এখানে যেটা নাই, 1516 সালে পর্তুগিজরা বাংলায় আসেন। পর্তুগিজরা বাংলায় আসেন 1516 সালে। আর ভারতের কালিকট বন্দরে আসছে 1492 সালে। ভারতে আসছে 1492, কিন্তু বাংলায় বললে এটা হবে 1516, যদিও এটা এই বইতে নাই। এখন ইউরোপিয়ানদের মধ্যে তাহলে প্রথম আগমন করছে কারা? পর্তুগিজরা। এবং এরা আস্তে আস্তে প্রায় 150 বছর পরে তারা ইউরোপিয়ানরা আসতে উদ্বুদ্ধ হয়। ইউরোপিয়ানরা আস্তে আস্তে আসতে উদ্বুদ্ধ হয়। উদ্বুদ্ধ হওয়ার পিছনে কারণ ছিল 1648, এই বইটি লেখা আছে, পিস অফ ওয়েস্টফেলিয়া। পিস অফ ওয়েস্টফেলিয়া, এই পিস অফ ওয়েস্টফেলিয়া এটা স্বাক্ষরিত হয়, এটা একটা চুক্তি 1648 সালে স্বাক্ষরিত হয়, একটা শান্তি চুক্তি। এবং এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত ইউরোপীয় বিভিন্ন জাতির মধ্যে, মানে এটা একটা শান্তি চুক্তি। পিস অফ ওয়েস্টফেলিয়া একটা শান্তি চুক্তি। আর এই শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে যুদ্ধের অবসান হয়। ইউরোপে যুদ্ধের অবসান হয়। আর এর ফলে কি হয়, ইউরোপিয়ানরা বহির্বিশ্বে বাণিজ্যে উদ্বুদ্ধ হয়। ইউরোপীয়রা বহির্বিশ্বে বাণিজ্যে উদ্বুদ্ধ হয়, অর্থাৎ ইউরোপিয়ানদের এখানে মেসিভলি আগমন, অর্থাৎ 5টা ইউরোপিয়ান গোষ্ঠী আসছে। পর্তুগিজরা আসছে, তারপরে হলো ফরাসিরা আসছে, ডেনিশরা আসছে, তারপরে হলো ডাচরা আসছে, আবার ইংরেজরা আসছে। এখন আমরা দেখি যে কার কোন সময় আগমন, সেটার একটা বিষয় দেখি। এবং ইউরোপিয়ানদের বাণিজ্য করার পিছনে এখানে মানে ইউরোপিয়ানদের বাংলাদেশের প্রতি তাদের একটা হলো সিল্ক, একটা হলো মিহি কাপড় ও মশলা। বাবা ব্যথা বাবা, মিহি কাপড় ও মশলা, এই 3টি পণ্য এরা সবাই এখান থেকে, মানে তারা এই তিনটা পণ্যের জন্য ইউরোপিয়ানরা এখানে বেশি আকর্ষণ। ইউরোপিয়ানদের আকর্ষণের জায়গা ছিল এই 3টা, সিল্ক, মিহি কাপড় ও মশলা। আকর্ষণীয় পণ্য ইউরোপিয়ানদের কাছে, আকর্ষণীয় পণ্য ছিল 3টা, সিল্ক, মিহি কাপড় ও মশলা। আমরা সাইজটা করতে হবে এভাবে। এবং এই 3টি, না ওটা দরকার নেই, ও তথ্যটি দরকার নেই। তাহলে ইউরোপিয়ানদের যে আগমন, কে কোথায় আসছে তার একটা তালিকা দেখি। তাহলে এখানে আসছে ফরাসি, ওলন্দাজ, ডেনমার্ক কারখানা স্থাপন করে। বার্নিয়ার,
ফরাসি পর্যটক বার্নিয়ের কাছ থেকে ইউরোপিয়ানদের বাণিজ্য তথ্য পাওয়া যায়। বার্নিয়ের, ইউরোপিয়ান পর্যটক বার্নিয়ের কাছ থেকে বাণিজ্য তথ্য পাওয়া যায়। (1492) বলছি না? 1492 1492 তো বলছি মনে হয়। 1498 বলছি আমি। ইন্নালিল্লাহ। 1400, আচ্ছা ঠিকই আছে, 1498 লেখা এখানে। পর্তুগিজ নাবিক 1498, বইতে 1498 লেখা, ঠিক আছে 98 হবে, 1498 হবে, 1498 লেখা। এই বইতে তো ভুল আছে, সেভেনের বইতে তো, যে আমরা অথেন্টিসিটির জন্য ঘুরলাম, লাভ হলো না মনে হয়। পড়া যাবে না। (1498) 1498 লেখা। আমি কি 92 বলছি না? তাহলে 1498 করে নেন, 1498 হবে। ঝামেলা যে আছে। সিন্ধের আমরা আগের ক্লাসে বুঝছিলাম, ওটা 1061 সালে আসছিল বিজয় সেন, 98 সালে আসছিল, আর 1098 না 91 ওই সময় আসছিল বিজয় সেনের ছেলে। অর্থাৎ 60 বছর পরে, মানে 60 বছর 89 এর ব্যাখ্যা দিয়েছিলাম, ফার্স্ট ক্লাসের ব্যাখ্যা দেওয়া হয়েছিল, মানে ষষ্ঠ শ্রেণীর বইতে। তো এখানে এলোমেলো করে দেয়, গুছাবো কেমনে খাইছে তো। আচ্ছা আমি 10 মিনিট পরে আসতেছি, 10 মিনিট অপেক্ষা করে না, 10 মিনিট পরে আসতেছি, ওকে।